আচ্ছা, আজ আমরা মাধ্যমিকের আলোর প্রতিফলন যে চ্যাপ্টার রয়েছে, মানে গলীয় দর্পণে, তোমাদের তো গলীয় দর্পণ আছে, গলীয় দর্পণে আলোর প্রতিফলনের পর্ষদের যে প্রশ্নপত্রগুলো আছে তার সমাধানগুলো করে দেবো, শুধুমাত্র গলীয় দর্পণের যেগুলো রয়েছে। হলো। আচ্ছা, আপাতত তোমরা চ্যানেলটাকে মাধ্যমিক পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরেরগুলো দিলে দেখতে পাও, শেয়ারও করে রাখতে পারো, যাতে বাকিরাও পেতে পারে। চলো শুরু করি। ফার্স্টে আমরা টেস্ট পেপারটা তোমরা খুলে নাও। ফার্স্টে দেখো কন্টাই টাউন স্কুল, কন্টাই টাউন বিদ্যাপীঠ স্কুলের যে রয়েছে তার কোশ্চেন দেওয়া রয়েছে। আচ্ছা, সাথে সাথে টেস্ট পেপারটা পাশেই রাখো, নাহলে কিন্তু সমস্যা। ওখান থেকে দেখে দেখে অ্যান্সারগুলো করতে থাকো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখো, শর্ট এমসিকিউতে কিছু নেই, একদম এতে 1 মার্কের কোশ্চেনগুলোতে আছে। 2.5-এ গলীয় দর্পণের মেরু কাকে বলে? আচ্ছা, দেখো কোশ্চেন তো একই রকম পড়বে না, তো গলীয় দর্পণের মেরু বলেছে মানে ওখানে ওই রিলেটেড আরও যা যা আছে সেগুলোও একটু দেখে নেবে। আচ্ছা, আগে দেখে নাও গলীয় দর্পণের মেরু কাকে বলে। দেখো, কোনো গলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কী বলে? ওই গলীয় দর্পণের মেরু বলে। চিত্রে অবতল আর উত্তল দুটোই দেওয়া আছে। দেখো এখানে বলে দেওয়া আছে ও বিন্দুটা হচ্ছে গলীয় দর্পণের মেরু, ও বিন্দুটা হলো। আচ্ছা, এরপর চলো, দেখো আমি আরও একটা এক্সট্রা দিয়ে রেখেছি, যেমন ধরো বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র থাকতে পারে, বক্রতা ব্যাসার্ধ থাকতে পারে। বললো যে গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বা বক্রতা কেন্দ্র কাকে বলে, যে কোনো একটা পড়লো ধরো, তাহলে লিখবে, তাহলে কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে দর্পণটির বক্রতা কেন্দ্র বলে। এবার একটা ছবি এঁকে দিলে, ছবি এঁকে দেখিয়ে দিলে যে চিত্রে এইটা দর্পণ, আর এখানে যেমন বক্রতা কেন্দ্র হচ্ছে, এখানে বক্রতা কেন্দ্র কি, এখানে বক্রতা কেন্দ্রটা হলো সি, এখানে বক্রতা কেন্দ্র কি সি, হয়ে গেল। তাহলে আরও বাকিগুলো করে নিবে। বক্রতা ব্যাসার্ধ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। অবতল দর্পণের দুটি ব্যবহার লেখো। অবতল দর্পণের দুটি ব্যবহার, দেখো আমি দুটো দর্পণেরই ব্যবহার পুরোপুরিভাবে দিয়ে দিয়েছি। আচ্ছা, আগে অবতল দর্পণটা বলে নিই। অবতল দর্পণ সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নাও, সেটা হচ্ছে অবতল দর্পণ ফোকাস করতে পারে, মানে একদম অনেক আলোক রশ্মিকে একটা জায়গায় কেন্দ্রীভূত করতে পারে। আচ্ছা, আরেকটা কি, খুব কাছে যদি নিয়ে যাও তাহলে অবতল দর্পণে জিনিসটা অনেক বড় দেখায়। তাহলে এই ব্যবহারগুলো যেখানে থাকবে সেখানে সেখানে এইটা নিয়ে নেব। তাহলে সেই হিসাব অনুযায়ী দেখো, সেই হিসাব অনুযায়ী করলে কি দেখতে পাবে বলো তো? এই যেমন ধরো দাড়ি কামানোর আয়না হিসেবে কী করলে, আয়নাটাকে খুব কাছে যদি নিয়ে আসো তাহলে দাড়িগুলোও খুব ভালোভাবে দেখতে পাবে। আচ্ছা, দন্ত চিকিৎসাও একই, ওই যদি খুব কাছে নিয়ে আসি কোন দাঁতটা বেশি খারাপ সেইটা দেখতে পারবো। আচ্ছা, সার্চ লাইট বা মোটর গাড়ির হেডলাইট, এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি এক্ষুনি বললাম যে ফোকাস করতে সুবিধা করে, তাহলে কোনো লাইটকে যদি আমি ফোকাসে রাখি, সেখান থেকে যদি কোনো উৎস দিই, সে কী হবে, সমান্তরালভাবে বেরোবে। সেই জন্য অনেক দূর পর্যন্ত আলোটা যায়, সেই জন্য অবতল দর্পণ লাগলে আমার একটা সুবিধা। আরও রয়েছে প্রতিফলক দূরবীক্ষণ আছে, সোলার কুকারে ওই একই আলো কেন্দ্রীভূত করার ব্যাপারটা রয়েছে। অবতল দর্পণ বলেছিল, আমি অবতল দর্পণ উত্তল দুটোই দিয়েছি। ঠিক আছে, চলো দেখে নিই উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণের কাজটা কি, দেখো উত্তল দর্পণের ব্যাপারটা হচ্ছে না যে ও অনেক বড় জিনিসকে ছোট করে দেখাতে পারে। তার মানে কি, আমি অনেক ছবি যদি একটা ছোট জায়গায় দেখতে চাই তাহলে সেখানে আমাকে উত্তল দর্পণ লাগিয়ে দিলে হবে। সেই জন্যই দেখো মোটর গাড়ি যে হয়, মোটর গাড়ি স্কুটার, এদের কি হয়, ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়। আরেকটা আরও রয়েছে, দেখো রাস্তায় ব্যবহৃত বাতিস্তম্ভে বিস্তীর্ণ আলো রশ্মি এই ছড়াতে পছন্দ করে, উত্তল দর্পণ ছড়াতে পছন্দ করে। আচ্ছা, বড় দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠানে। আচ্ছা, তোমরা কিন্তু বইটা আগে রিডিং পড়বে, তারপরে এই কোশ্চেনগুলো করবে, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যতটা বোঝানো সম্ভব ততটা আমি বুঝিয়ে দিচ্ছি। হলো। আচ্ছা, পরের কোশ্চেনে যাই চলো। তাহলে 2-5 হলো 2.5 আর 2.5-এর অথবা দুটোই হয়ে গেল। এতে স্কুলে আর কিছু নেই, পরের স্কুলে যাই। পেজ নাম্বার 241, পেজ নাম্বার 241। দেখো 241-এ কোশ্চেনটা ঘুরে চলে এসছে। দন্ত চিকিৎসায় মুখের দাঁত দেখতে ব্যবহার করেন কি? দন্ত চিকিৎসা মুখের দাঁত দেখতে কী ব্যবহার করেন? দেখো এক্ষুনি তো দেখলাম সে দন্ত চিকিৎসা কী ব্যবহার করে, অবতল দর্পণ। বারবার করে দেখো, আমি ফার্স্টের দিকের যেগুলো বলছি
সেগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। দরকার হলে ভিডিও পজ করে ভালো করে মনে রেখে দাও, কারণ আর তো রিপিট করার মতো সময় তোমাদের হাতে নেই। সেই জন্য যতটা সম্ভব পজ করে খাতায় লিখে সুন্দর করে বানিয়ে রেখে দিতে পারো। হ্যাঁ, তাতে নিজেরও সুবিধা হবে, পরে পড়তেও সুবিধা হয়, আর মনেও রাখতে পারবে। অবশ্যই নোট করবে। আচ্ছা, তাহলে অবশ্যই এখানে উত্তরটা হয়ে গেল অবতল দর্পণ। তারপরে দেখো 1.5 হচ্ছে ওই স্কুলেরই 2.7 চলে যাও। 2.7 দেখো কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো। গোলীয় দর্পণে আলোকরশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না। দর্পণ মানেই আলোর প্রতিফলনের সূত্র মানবে বাবু, সে গোলীয় হোক আর সমতল হোক, যাই হোক প্রতিফলনের সূত্র মোটামুটি সে মানবে। একটু দেখো এখানে দেওয়া আছে, দেখো এই দেখো 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 আমি আগের কোশ্চেনটার এই যে অবতল, এই যে কীভাবে দন্ত চিকিৎসক ব্যবহার করে, দেখো এখানে একটা ছবি সুন্দর দিয়ে দিয়েছি। পুরোটা পড়তে পারো, পজ করে পুরোটা পড়তে পারো, তাহলে যদি মানে মাথাতেও চলে আসবে। যেমন ধরো, চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষণের কাজে কোন দর্পণ ব্যবহার করেন এবং কেন? সার্চ লাইট বা মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় এবং কেন? নারী কামড়ের জন্য কী কী জাতীয় দর্পণ ব্যবহার করা হয়? তোমরা বইতে পেয়ে যাবে, কোনো সহায়িকা বইতে একদম দৃঢ় কোশ্চেন পেয়ে যাবে, ওটা পড়ে নিবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি দেখো এখানটায় আস্তে আস্তে তুলছি, পজ করে করে পড়ে নিতে পারো। একই একই যে মানেটা বলে দিলাম, সেই মানেটাই মাথায় যদি রাখো, একই জিনিস, একটু পড়বে বুঝতে পারবে। যেমন দেখো গাড়ি হেডলাইটে কী হয়, আমার অবতল দর্পণ লাগাবো বাবু, তাহলে আমার সুবিধা, অনেক দূর পর্যন্ত লাইটটা সমান্তরাল হয়ে যাবে আর কি, ফোকাসে রাখলে। আচ্ছা, এখানে দেখো একটা কথা লেখা আছে, অধিবৃত্তীয় দর্পণ। অধিবৃত্তীয় দর্পণের সুবিধাটা কি? অ্যাকচুয়ালি অধিবৃত্তীয়টা কীরকম দেখতে হয়, গোল হলে এরকম, তাকে কাটলে উত্তল বা অবতল দর্পণ। অধিবৃত্তীয় ঠিক অধিবৃত্তের মতো এরকম। এতে কী হয়, ফোকাসটা খুব ভালো হয়। অধিবৃত্তীয় দর্পণ সম্পর্কে যদি টেস্ট এতে থাকে, এতে ফোকাসটা খুব ভালো হয়। সেই জন্য ফোকাসে যদি কোনো রাখি, সেটা সব রশ্মিগুলোকেই প্রায় প্রায় সমান্তরাল করে পাঠাতে সক্ষম। সেই জন্য গাড়ি হেডলাইট এখন অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করে, যদি কোথাও কোশ্চেন পড়ে নিতে পারো। আচ্ছা, আমরা এবার এতে চলে যাই, তোমার 2.7 গোলীয় দর্পণ আলোকরশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না চলেনি। আচ্ছা দেখো, একটা কোশ্চেন এখানে দিয়েছি, দেখো আলোর প্রতিফলনের সূত্রগুলি বিবৃত করো। গোলীয় দর্পণে অভিলম্ব অঙ্কনের পদ্ধতি চিত্রসহ ব্যাখ্যা করো। প্রতিফলনের সূত্র অভিলম্ব অঙ্কনের ধারণা ব্যবহার করে কীভাবে গোলীয় দর্পণে রেখাচিত্র অঙ্কন করা যায় তা সংক্ষেপে লেখো। এটা পড়ার দরকার নেই, আমি এখানটায় কেন দিয়েছি তার কারণটা হলো, প্রতিফলনের সূত্র যে মেনে চলে সেটা এখানে সুন্দর করে লেখা আছে। প্রতিফলনের সূত্র না মানলে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দেওয়া আছে। আচ্ছা, একটু পড়তে পারো, ভালো লাগবে, না নয়। প্রতিফলনের সূত্রকে কাজে লাগিয়েই না এই ছবিগুলো আঁকা সম্ভব, কিভাবে আলো আসে কিভাবে যায়, বুঝলে কি না? প্রতিফলনের এই যে চাঁদার সাহায্যে আপতন কোণ প্রতিফলন কোণ পরিমাপ, যে এই লাইনটা পরিমাপ করে, এক্ষেত্রে প্রতিফলনের দ্বিতীয় সূত্র সহজেই যাচাই করা সম্ভব হয়। সুতরাং সিও সিপি সিকিউ ইত্যাদি ব্যাসার্ধগুলি যথাক্রমে ও পি কিউ বিন্দুতে অবিলম্ব বলে বিবেচনা করা যেতে পারে। ওই একই দ্বিতীয় সূত্র যদি না লাগতো তাহলে হতো না। যেমন এই পয়েন্টে দেখো, এই ডট ডট করে দেওয়া আছে না, এইটা অবিলম্ব হয়ে গেল। আচ্ছা, বোঝা গেছে যে হ্যাঁ স্যার মেনে চলে, এটা তাহলে মিথ্যা হয়ে গেল, মেনে চলে না, এটা নয়। ঠিক আছে, কীভাবে ছবি আঁকা যায় না, সেইটা এই পয়েন্টে অবশ্যই জানা উচিত। হ্যাঁ, আচ্ছা, আরেকটা উপপাদ্য তোমরা একটু মনে রাখবে, এই গোলীয় দর্পণের চ্যাপ্টারে না খুব কাজে লাগে। সেটা হচ্ছে, কোনো যদি গোল হয় বা বৃত্ত হয়, সেখান থেকে তার কেন্দ্র থেকে তুমি যাই রেখা টানো না কেন, কেন্দ্র থেকে যদি টানো, সবগুলোই না এই যে তলটা আছে, একটু জুম করে দাঁড়াও, আঁকলাম, এইগুলো সব 90 ডিগ্রি হয়। এবার কোনো তলের অবিলম্ব কি কাকে বলে না, কোনো তলের অবিলম্ব তাকেই বলে যদি সেটা 90 ডিগ্রি হয়। তার মানে দেখো, এখানে যাই আঁকি না কেন কেন্দ্র দিয়ে, সবই তার অবিলম্ব হবে। সো সেই জন্য হলো কি, সেই জন্য ব্যাপারটা কি হলো আমার স্যার, সেই জন্যই আমি বুঝতে পারছি এই যে এইখানে দেখো পিসিটা কেন অবিলম্ব হয়েছে। হলো, একটু একটু মোটামুটি বোঝা গেল, পুরোটা পড়তে পড়তে আস্তে আস্তে বুঝে যাব। আপাতত 2.7 জিনিসটা মিথ্যা হলো। চলো পরের কোশ্চেনে যাই। 4.5 চলো, 4.5 গ্রুপ ডি। একটি বস্তুর দৈর্ঘ্য
5 সেন্টিমিটার, মানে বস্তুটা 5 সেন্টিমিটার। এটিকে 20 সেন্টিমিটার প্রকাশ দৈর্ঘ্য সম্পন্ন অবতল দর্পণে 10 সেন্টিমিটার সামনে রাখলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের বিবর্ধন কত, গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ, আর প্রতিবিম্বের দূরত্ব কত। একটি সূত্র লাগে বাবু এখানে, সেটাও করে দিয়েছি। আচ্ছা, অঙ্কটা ভালো করে লক্ষ্য করো। এখানে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত, 20 সেন্টিমিটার লিখেছি। অতএব বস্তুটি মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত। কারণ দেখো বস্তুটিকে আমরা কোথায় রেখেছি, এই 10 সেন্টিমিটার, তাহলে সেটা কী হলো, ফোকাসের মধ্যে অবস্থিত হয়ে গেল। অর্থাৎ দেখো তোমরা দেখবে বইতে আছে যে কোথায় কোথায় অবস্থানের জন্য কীরকম প্রতিবিম্ব তৈরি হয়, সেই জায়গাটা খুব ভালো করবে। এখানেও দেওয়া আছে, আমি এখানেও বলে দেবো আস্তে আস্তে এগোলে। আমি ছবিটা সুন্দর করে এঁকেছি, দেখো ফোকাস আর মেরুর মধ্যে রেখেছি। সেখান থেকে কি করলাম, বস্তুটাকে এঁকেছি। দেখো এই রকম চিত্রটা বইতেই দেখতে পাবে, বলেই দিয়েছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর বস্তু 5 সেন্টিমিটার। দেখো ছবিটাতে এঁকেও দিয়েছি প্রতিবিম্বটা 10 সেন্টিমিটার। অর্থাৎ বস্তুটি কী হবে, প্রতিবিম্বের আকার কী হতে পারে, অর্থাৎ বস্তুটি অসৎ, সমশীর্ষ এবং বস্তু থেকে আকারে বড় অর্থাৎ বিবর্ধিত। এইবার আমরা একটা সূত্র জানি এখান থেকে, দেখো বিবর্ধনের একটা সূত্র আর তোমার গোলীয় দর্পণের যে একটা স্পেশাল সূত্র হয়, এ পিজিক্যাল টু r/2, ওইটি জানলেই এই চ্যাপ্টারের অঙ্ক সব পেরে যাবে। প্রতিবিম্বের বিবর্ধন কী হয়, রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে কী হয়, প্রতিবিম্বের আকার ডিভাইড বাই বস্তুর আকার, কিংবা প্রতিবিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তুর দূরত্ব। এখানে প্রতিবিম্বের দূরত্ব কত, 10 সেন্টিমিটার, বস্তুর দূরত্ব কত, প্রতিবিম্বের আকার 10, বস্তুর আকার 5 সমান 2, অতএব প্রতিবিম্বের বিবর্ধন কী হয়ে গেল, 2। সেখান থেকে কী পেলাম, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব সমান 2, বা প্রতিবিম্বের দূরত্ব সমান 2 গুণিতক বস্তুর দূরত্ব সমান 2 গুণিতক 10 সেন্টিমিটার সমান 20 সেন্টিমিটার। দেখো 3টা কোশ্চেনেরই উত্তর দিয়ে দিয়েছি। 20 সেন্টিমিটার, সরি, আচ্ছা চলো 20 দিয়ে দিয়েছি। আচ্ছা 3টা কোশ্চেনের অ্যান্সারই পেয়ে গেলে। প্রতিবিম্বের বিবর্ধন কত, 2। প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ, না স্যার এই যে লিখে দিয়েছি, অসৎ, সমশীর্ষ বস্তু থেকে আকারে বড়। আর আরেকটা কোশ্চেন যেটা ছিল, প্রতিবিম্বের দূরত্ব কত, স্যার প্রতিবিম্বের দূরত্ব একই, এই যে প্রতিবিম্বের দূরত্ব সমান বস্তু, তাহলে 20 সেন্টিমিটার, বোঝা গেল। আচ্ছা এখানে আর কোশ্চেন নেই, পরের এতে চলে যাই, পরের স্কুলে 245 পেজ 1.5। একটি অবতল দর্পণকে জলে ডোবানো হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে। আচ্ছা দেখো প্রতিফলনের ক্ষেত্রে যদি যেহেতু তো মাধ্যমের উপর নির্ভর করে না, এটা পড়বে আস্তে আস্তে যে মাধ্যমের উপর নির্ভর করে না ফোকাস দৈর্ঘ্যটা দর্পণের ক্ষেত্রে, তো অপরিবর্তিতই থাকবে, যা ছিল তাই থাকবে। তাহলে কি জলে ডুবাই, কেরোসিনে ডুবোই, যাই করি না কেন তার ফোকাস দৈর্ঘ্যটা অপরিবর্তিত থাকবে। কখন পরিবর্তন হবে স্যার, না ফোকাস দৈর্ঘ্যটা যদি দর্পণটারই কিছু পরিবর্তন করে দিই, আঁকা মাকা একটু বাঁকা ছিল আর একটু বেশি বাঁকিয়ে দিলাম, তখন পরিবর্তন হবে, এছাড়া হবে না। জলে ডুবান আর কেরোসিনে ডুবান হবে না, অপরিবর্তিত থাকবে। হলো 1.5-এরটা। আচ্ছা পরের কোশ্চেন, এই চ্যাপ্টার মানে এই স্কুলে আর কোনো কোশ্চেন নেই, পরের স্কুলে চলো 249 পেজে, 249 পেজ খোলো। সেখানে দেখো 1.5-এরটা একই, দেখো সবাই 1.5-এর দাগেই পাই সবসময়। 2 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে অবতল দৈর্ঘ্যের বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে। এখন নিয়মটা দেখো, বুদ্ধিটা আমি যেটা করেছি, বক্রতা কেন্দ্রতে যদি বস্তু আপনি রাখেন স্যার, তাহলে বস্তুর দৈর্ঘ্য যা হবে প্রতিবিম্বের দৈর্ঘ্যও তা হবে। তাহলে তাদের অনুপাত আপনি যাই নিন না কেন, কাটাকুটি করি সবসময় বস্তুর দৈর্ঘ্য যদি সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য হয়, তাহলে তাদের অনুপাত কী হবে, 1:1 মানে 1। তাহলে অপশান হয়ে গেল সি 1। বোঝা গেছে কিনা দেখো, দেখো সিতে যদি রাখি, একটু বইতে দেখে নিবে, এই ছবিটা দেওয়া আছে পুরো ডিটো, আমিও আস্তে আস্তে দেখিয়ে দিব। হয় বইটা পড়তে পারো, পড়ে এখানে আসতে পারো, কিংবা এইটা পড়ে বইটা বোঝার চেষ্টা করতে পারো, যে কোনো একটা, তাহলে পড়াও হবে, যেটা তোমাদের ভালো লাগে সেটা করবে। আচ্ছা তাহলে অনুপাত 1:1 হয়ে গেল তোমার 249 পেজে। এরপর চলো 2.7-এ, স্যার 2.7-এ আছে 250 পেজে, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়। বলো মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহৃত হয়। না স্যার আবার সেই একই গল্প, এই জায়গাটা স্যার আমাকে একটু
পড়ে রাখতে হবে। এই যে স্যার এইখানটা দেখো, এখানে দেওয়া আছে, দেখো মোটর গাড়ি, স্কুটার ইত্যাদির ভিউ ফাইন্ডার, এক্ষুনি বললাম না, উত্তল দর্পণ দিতে হবে স্যার। ভিউ ফাইন্ডার হলে উত্তল দর্পণ, আর হেডলাইট হলে অবতল দর্পণ। মাথায় থাকবে, ভিউ ফাইন্ডার হলে উত্তল আর হেডলাইট হলে অবতল। দুজনের কাজটা কি জানলে হবে। হেডলাইট অনেক দূরে লাইট পাঠাতে চাই, ফোকাসিং লাইট পাঠাতে চাই, তাহলে অবতল দর্পণ দিতে হবে। আর ভিউ ফাইন্ডার মানে অনেক বড়, পিছনের অনেক গাড়িগুলোকে যদি আমি ছোটো দেখতে চাই, তাহলে আমাকে উত্তল দর্পণ দিতে হবে। তাহলে ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ দেবো স্যার। হলো, চলো আচ্ছা পরের কোশ্চেন 4.4। পরের কোশ্চেন হলো 4.4। খোলো 4.4, কী লেখা আছে দেখো। অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এইবারের মাধ্যমিক পরীক্ষার জন্য। এই কোশ্চেনটা বারে বারে আছে, তো ভালো করে বুঝে নিবে এখনই, যাতে পরে জিনিসটা রিপিট করতে না হয়। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছে তো আগের কোশ্চেনটায়, অন্যান্য যানবাহনে ভিউ ফাইন্ডার হিসেবে কোন ধরনের আয়না ব্যবহার করা হয় এবং কেন। আমি বললাম না যে কেনর কারণটাও একটু যদি জেনে রাখো, তাহলে তোমাদের নিজেরই মাথায় আনতে সুবিধা, যে মাথায় পরীক্ষায় না গুলিয়ে যায়, উত্তল হবে না অবতল হবে, কারণটা জেনে নিলেই বুঝে যাবে। একটু পড়ে নিবে, পজ করো ভিডিওটা, কেমন। দেখো দেওয়া আছে, উত্তল দর্পণে কোনো বস্তু রস সমশিষ্ট প্রতিবিম্ব গঠন করে। এই প্রতিবিম্ব দর্পণের মেরু ফোকাসের মধ্যে অবস্থিত হয়, তাই একই আকারের সমতল দর্পণের তুলনায় উত্তল দর্পণে অনেক বেশি সংখ্যক বস্তুর প্রতিবিম্ব দেখা সম্ভব। এত পর্যন্ত হলো। চলো, এই যে প্রমাণ করো উপাক্ষীয় রশ্মির জন্য বক্রতা ব্যাসার্ধ সমান 2 গুণিত ফোকাস দৈর্ঘ্য কার ক্ষেত্রে, গোলীয় দর্পণগুলির ক্ষেত্রে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়বে। আচ্ছা, ছবিটা একটু বলে দিই, অবশ্যই বই থেকে একটু পড়বে, এখানে না বুঝতে পারলে অবশ্যই বইতে তো পেয়ে যাবে, ওখান থেকে একটু পড়বে। একটু শর্টে বলার চেষ্টা করছি, কারণ বোঝাতে গেলে তো অনেকটা টাইম চলে যাবে। আপাতত 2টি নিয়ম দেখো, যদি সমান্তরাল পাঠাই সেটা ফোকাস দিয়ে যাবে, তাহলে এখানেও একটা সমান্তরাল পাঠিয়েছি, ফোকাস দিয়ে গিয়েছে। আর এখানেও দেখো সমান্তরাল পাঠিয়েছি, সেটাও ফোকাস দিয়ে গিয়েছে, তাই না। এই যে এই ছবিটা দেখো, বুঝতে পেরেছ। আচ্ছা, এইবারে একটু লাইনটা পড়বে, এই পথে আলো এসছে, এই পথে গেছে, যদি এরকম হয় সেরকম হয় কি হবে। মেন পয়েন্ট হচ্ছে স্যার, সি পয়েন্ট থেকে আপনি মিররের উপর যাই টানুন না কেন, সেটা অবিলম্ব হয়ে যাবে। অবিলম্ব হওয়া মানেই আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে এই থিটা, এই যে থিটা লিখেছে না, এই থিটাগুলো সমান হলো। আরও দেখো, এইটা যদি থিটা হয়, তাহলে এই যে জেড আকারে থাকে না, জেড আকারে, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে। তাহলে এই যে 3টা কোণই থিটা হয়ে গেল। বুঝে গেছো কিনা দেখো স্যার, এইটা থিটা, এটা থিটা, ঠিক তেমনভাবে এখানেও করা গেছে। এখানে আবার এই সমান সমান ব্যাপারটা আছে, যদি এরকম টানা যায়, এই দুটো যদি সমান্তরাল, এইটা আর এইটা যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণটা সমান হয়। এগুলো ছিল উপপাদ্য। হলো, সেখান থেকে তুমি এইগুলো বুঝতে পারবে যে কেন থিটা হয়েছে। থিটাটা জেনে গেলেই বাস, এবার শুধু ত্রিভুজ নেব। আচ্ছা, পরীক্ষায় দুটোই ইম্পর্ট্যান্ট, অবতল দর্পণের ক্ষেত্রে আর উত্তল দর্পণের ক্ষেত্রে, দুটোই দিয়েছি, দেখে নিবে। অবশ্যই ভিডিও পজ করবে, নিজেরা পড়বে, তারপর তার কথা, নাহলে বই থেকে পড়বে। অবতল দর্পণের ক্ষেত্রে দিয়েছি দেখো, একই ওই ত্রিভুজটা সমান সমান দেখিয়ে দিতে হবে, এই কোণটা সমান এই কোণটা, সেখান থেকে এই বাহুটা এফসি সমান এফএ, সেখান থেকে কী পাওয়া যাবে বলো তো, এই এফসি সমান এফএ, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে এফসি সমান এফএ হয়ে গেল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এইগুলো সব উপাক্ষীয় রশ্মির জন্য। তাহলে উপাক্ষীয় রশ্মির কথার মানে হচ্ছে, এই যে আলোটা পড়ছে না, এই কাঁচটা অনেক ছোট, উন্মেষটা অনেক ছোট, সেই জন্য সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো যে এই পয়েন্টটা নাকি এই পয়েন্টটার খুবই কাছে। তাহলে ছবি এঁকে ফেলো, এই পয়েন্টটা যদি এই পয়েন্টটার খুবই কাছে হয়, তাহলে এ পয়েন্টও যা ও পয়েন্টও একই হয়ে যাবে। সেখান থেকে জেনে গেলাম যে এফ এ সমান এফ
ও হয়ে যাবে। এটাই ইম্পর্টেন্ট ছিল, এই কয়েকটা জিনিসই সুন্দর বুঝতে পারবে। বাকিটা পড়লে, প্রমাণটা পুরোটা পড়লে, না পারলে কমেন্ট করে আমাকে বলবে, আমি আবার দরকার হলে অন্য কোনো একটা ভিডিওতে এটা রিপিট করে দেবো। চলো দেখো, অবতল দর্পণেরও দিয়েছি, উত্তল দর্পণেরও সেম একই টেকনিক। স্যার ওই আলোক রশ্মি আঁকার ছবিটা মনে করে দিলাম যে সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, কোণগুলোকে কীভাবে সমান দেখাতে হয় দেখাবে, স্যার বিপ্রতিপক্রম হেন তেন। আর ওখানে ওই পয়েন্টটা মাথায় রাখবে যে যেহেতু উপাক্ষীয় রশ্মি, সেই জন্য ওটা খুব কাছাকাছি অবস্থিত। সেখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু r/2 বা r ইজিক্যাল টু 2f। আর কি স্যার বক্রতা ব্যাসার্ধ, এফ কি স্যার ফোকাস নয়, ফোকাস দূরত্ব, ফোকাস নয়, নট মিনস ফোকাস, ফোকাস দূরত্ব। এইটা দিয়ে অনেক অঙ্ক করা যায়। হলো, তাহলে স্যার একটা লং কোয়েশ্চেন করলাম, টাইম লেগেছে স্যার, আগে চলুন। আচ্ছা 4.4-এর কাজ শেষ, এই স্কুলেরও শেষ। পরের স্কুলে যাই, খুলে গেল পরের স্কুলে 252 পৃষ্ঠায় 1.6, 252 পৃষ্ঠায় 1.6। দেখো কী লেখা আছে, 24 সেমি ফোকাস দৈর্ঘ্যের, উল্টে উল্টে যাবে কিন্তু, নাহলে পারবে না বুঝতে। 24 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য হবে। স্যার আমি এক্ষুনি বলেছেন, আপনি জলে ডোবান যেখানে ডোবান, ফোকাস দৈর্ঘ্য বদলাবে না, তাহলে অবশ্যই 24 সেন্টিমিটার ছিল, অ্যান্সার কী হবে, 24 সেন্টিমিটারই হবে। বোঝা গেল। তারপরে 2.7, রৈখিক বিবর্ধনের একক কী। আচ্ছা আগে আমি একটু জেনে নিই রৈখিক বিবর্ধন কাকে বলে। রৈখিক বিবর্ধন হচ্ছে স্যার, রৈখিক বিবর্ধন সমান পরেও আছে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, কিংবা প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। হলো, তাহলে রৈখিক বিবর্ধন একক কী হবে না স্যার, দুটোই আকার। যদি দৈর্ঘ্য সেন্টিমিটারে মাপেন সেন্টিমিটারেই হবে, ওপরেও সেন্টিমিটার স্যার, ওপরেও সেন্টিমিটার আর নিচেও স্যার ওপরেও সেন্টিমিটার যদি হয়, প্রতিবিম্বের আকার বা প্রতিবিম্বের দূরত্বও যদি সেন্টিমিটার যাতে হোক মাপেন, তখন কি দেখবেন বলুন তো, যাই করুন না কেন উপরে সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, কাটাকাটি হয়ে যাবে। তাহলে রৈখিক বিবর্ধনের কোনো একক থাকলো না। দুটি সমজাতীয় রাশির অনুপাত হলে কোনো কিছুরই একক থাকে না, মাথায় থাকবে। চলো তারপরে যাই 4.4, কী বললাম 4.4, চলো 4.4-এ যাই। সরি 4.4 হবে না, এটা কত হবে, দাঁড়াও 4.5, 4.5-এর অথবা, আগেরটা তো এতে প্রিজম দিয়েছে, আমরা যেহেতু গোলীয় দর্পণ করছি হলো না, 4.5-এর অথবা একই জিনিস অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো, এফ ইজিক্যাল টু r/2, রাইট। এই যে এই জিনিসটি বারে বারে আসবে, বারে বারে যাবে, তোমরা ভিডিও পজ করে যা করে করে হলেও এইটা তুলে নিতে পারো, বুঝে নিতে পারো, বই দেখে পড়তে পারো, সব বইতেই পেয়ে যাবে, কিংবা কোনো না কোনো সহায়িকাতে তো পেয়েই যাবে। হলো, চলো আগাই। 256 পেজ, পরের স্কুলে চলো, 256 পেজ, 256 পেজে যাই। 256 অন্য স্কুল, তাই তো। দেখো 1.5-এরটা, বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কমে বাড়ে না একই থাকে। এই যে সূত্রটা লিখেছি, ওই সূত্রটা দিয়েই একটু বোঝার চেষ্টা করো। স্যার যদি এফ বাড়ে, এই যে এফ, তাহলে আরও বাড়বে, এইখান থেকেই বোঝা যাচ্ছে। স্যার যদি আর কমে, এফও কমবে, এফ বাড়লে এও বাড়বে। আচ্ছা আমি যদি কারো বক্রতা কমাতে চাই আমাকে কী করতে হবে, বা কিংবা কারো বক্রতা বাড়াতে চাই আমাকে কী করতে হবে, সেই গোলীয় দর্পণের বক্রতাটাকে বাড়াতে কমাতে হবে, তাই তো স্যার। দেখা যাক, দেখো প্রথমে এই ব্লু কালারের ছিল, তাকে বক্রতা বাড়ানোর জন্য এই রেড কালার করে দিয়েছি, এইখানটায় এই রেড কালারটা করে দিয়েছি। সো এখন বক্রতা বেড়ে গেছে। আগে দেখো বড়টার r1 ছিল ব্যাসার্ধ, এখন ধরো r2 হয়েছে, তাহলে r1 বড় অবশ্যই, বক্রতা যেহেতু প্রথমটার বেশি কম ছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে বক্রতা বাড়িয়েছি মানে ব্যাসার্ধটাকে ছোট করতে হয়েছে, তবে তো বাঁকবে।
তার মানে কি দাঁড়ালো, R2 ছোট R1 বড়। R2 সমান কি জানতাম, R সমান 2 গুণিতক F, তাহলে 2 গুণিতক এর যদি F2 হয় তাহলে 2 গুণিতক F2 ফোকাস, আর এর 2 গুণিতক F1। সেই হিসাব থেকে কি পেলাম গো স্যার, F2 মানে দ্বিতীয়বারের ফোকাসটা কম হবে প্রথমবারের ফোকাসের থেকে। বোঝা গেল স্যার? সমান সমান হলে এটা বাড়লে ওটা বাড়বে, এটা কমলে এটা কমবে। যেহেতু বক্রতা বাড়াতে গেলে ব্যাসার্ধ কমাতে হয়েছে, তার মানে ফোকাসও কমবে। অপশানের এর উত্তরটা ঠিক হবে কমে। হলো? পরে যাই। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে কিন্তু আর কোনো কোশ্চেন নেই। তারপরে 259 259 হচ্ছে 1.5। 1.5-এরটা দেখো, 259 খোলে 1.5-এ যাও। একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলে ওই উৎস থেকে দর্পণ আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির চ্যুতি কোণ কত? তাই তো, ছবিটা দেখাই। এই যে স্যার অবতল দর্পণ এঁকেছেন স্যার। ধরো সিতে কাউকে রেখেছে, সিতে বস্তুটা আলোক উৎস আছে তো। দেখো, সি থেকে যেই আলোক রশ্মি যাক, কেন্দ্র থেকে যেই আলোক রশ্মি যাক, সেটা ব্যাসার্ধের মতো রিয়েক্ট করবে। সেটাই তার মানে কি, ব্যাসার্ধ দিয়ে যদি কোনো রশ্মি যায়, সেই নিয়ম অনুসারে অবিলম্বের বরাবরই রশ্মিটা যাচ্ছে, তাহলে আপতন কোণ 0, প্রতিফলন কোণও 0। তাহলে যেই পথে যাবে সেই পথেই ফেরত চলে আসবে। হলো? সেই জন্য দেখো, আসলে তো এই পথে যাওয়ার কথা ছিল। কত ডিগ্রি বেঁকে গেছে স্যার, পুরোপুরি উল্টো দিকে চলে গেছে। তার মানে চ্যুতিটা এখানে কত হয়েছে স্যার, 180 ডিগ্রি। আবার রিপিট, চ্যুতিটা কত, 180 ডিগ্রি। যদি আপতন কোণ বলতো কত, অবশ্যই স্যার এই যে দেখো ডট ডট করে আমরা বাড়িয়ে দিয়েছি, এটা অবিলম্ব। তার মানে কি, অবিলম্বর সঙ্গে কোণ তো করেইনি, কোনো রশ্মি তো আপতিত রশ্মি তো করেইনি, তাহলে আপতন কোণও 0 ডিগ্রি আর প্রতিফলন কোণও 0 ডিগ্রি। বোঝা গেল? আর চ্যুতি কত হবে, 180 ডিগ্রি। হলো? আচ্ছা, তারপরে 2.4 দাড়ি ক্যামেরার জন্য কোন ধরনের দর্পণ সেভিং মিরর রূপে ব্যবহার করা হয়? বুঝে গেছো? সেই যে অবতল উত্তল দর্পণের ব্যবহার, ওখান থেকে অ্যান্সার। আচ্ছা, তারপরে এটা হয়ে স্কুলটাতে আর নেই। 263 পৃষ্ঠা। যদি কোনো গ্যাপ যায় অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের স্কুলে দেখো 263 পৃষ্ঠায় 1.6 একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? 1.6 খুলে যাও। আচ্ছা চলো, অঙ্কটা করা আছে আশা করছি। আচ্ছা, এই যে দাঁড়ি ক্যামেরার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়, দেখে নিতে পারো পজ করে। একই গল্প, সেটাকে শুধু ক্রপ করে দিয়েছি। আচ্ছা, হলো? এই যে অঙ্কটা আমরা কি জানি, এক্ষুনি পড়লাম, রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কী হবে, বিবর্ধন গুণিতক বস্তুর দৈর্ঘ্য। হলো? স্যার বিবর্ধন কত, 1.5, বস্তুর দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। কাটাকুটি করলে কত হবে স্যার, 7.5 সেন্টিমিটার। উত্তর কত হবে, 7.5 সেন্টিমিটার। দেখো সি এর আনসারটা। আচ্ছা, তারপরে 2.6তে চলো। দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? বুঝে গেছো, দন্ত চিকিৎসক কী ধরনের ব্যবহার করবে স্যার, অবতল দর্পণ, কাছে দেখতে হবে, তার বলার কিছু নেই। আচ্ছা আচ্ছা, এরপর একটা খুব ভালো জিনিস দেওয়া আছে 2.6 পরে 4.4। স্যার অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। একই গল্প আমি বলেছি, ওইটা খুব ভালো করে পড়বে, এই বছর খুব ইম্পর্টেন্ট। A=R/2 প্রত্যেকবারই ইম্পর্টেন্ট থাকে, এবারেও ইম্পর্টেন্ট। A=R/2 প্রমাণ করো। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে দেবে। হলো? আচ্ছা, এখানে আর নেই। 269 চলে যাও। 269 স্কুলে 1.6টা উত্তল। আচ্ছা, এটা তো লেন্স দিয়ে দিয়েছে, তাই তো।
269 কিন্তু 263 পরে 200 একদম 69, 266 স্কুলটাতে বোধহয় কিছু নেই, 269 খুলবে মনে করে। 1.6, হ্যাঁ, বস্তুকে অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে রাখলে উৎপন্ন প্রতিবিম্বটি হবে। এই কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে, তার জন্য একটা পুরো ছক দিয়ে দিয়েছি, মাথায় ঢুকিয়ে নেবে। দেখো ছকটা পজ করতে পারো, পজ করে পড়ে নিতে পারো, কিংবা বইতে দেখো ছবি এঁকে 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 বোঝানো আছে না, ওইগুলো করবে। কোনো ভিডিও দেখতে পারো আলোর মাধ্যমিকের 10-এর, সেখান থেকেও বুঝতে পারো যে কীভাবে সদ হচ্ছে, কীভাবে অবশীর্ষ হচ্ছে। আর নাহলে কমেন্ট করে বলবে, আবার পরের কোনো ভিডিও যদি দিই সেখানে আরেকবার রিপিট করব। আচ্ছা, এবার এখানে এইটা দেখে এটা উত্তর করার চেষ্টা করো। ফোকাস ও মেরুর মধ্যে কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে স্যার? অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে, ফোকাস ও মেরুর মধ্যে, ফোকাস ও মেরুর মধ্যে স্যার এইখানটাই আছে। ফোকাস ও মেরুর মধ্যে স্যার অবতল দর্পণ। তাহলে উৎপন্ন প্রতিবিম্বটি কী হবে স্যার? চলুন, বিবর্ধিত হবে, অসৎ হবে আর সমশীর্ষ হবে। তাহলে অসৎ, সমশীর্ষ ও বিবর্ধিত, তাহলে অপশান হয়ে গেল ডি। বাকিগুলো পড়বে কিন্তু। যদি বলে বক্রতা কেন্দ্রের বাইরে থাকে, তাহলে কি কেমন প্রতিবিম্বের বৈশিষ্ট্য বলো? উত্তল দর্পণের ক্ষেত্রে অসীমে থাকলে কেমন হবে বলো? দর্পণ সাপেক্ষে যে কোনো দূরত্বে থাকলে, খুবই ইম্পর্টেন্ট, দর্পণ ও ফোকাস মেরুর মধ্যে প্রতিবিম্ব হয়ে যাবে। বোঝা গেল? খুব ক্ষুদ্র হবে, অসৎ আর সমশীর্ষ হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছে? চলো 1.6 পরে যাই। 2.6, 2.6 দেখো তো কী আছে। উত্তল দর্পণের একটি ব্যবহার। আবাসে একই গল্প স্যার, উত্তল দর্পণের একটি ব্যবহার বলে দিতে পারবে সেখান থেকে পড়ে। বলছি না, রিপিট করছি না, অবশ্যই আগেরগুলো পড়লেই এগুলো নিজে নিজে যদি রিপিট করো নিজের অ্যান্সার, স্যার উত্তল দর্পণ তার মানে চারিদিকে ছড়াতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে কীভাবে ব্যবহার করে যায়, কীভাবে ব্যবহার? আর স্যার আরেকটা জিনিস কি, বড়ো জিনিসকে ছোটো করে দেখাবে স্যার? তাহলে অবশ্যই গাড়ির ভিউ ফাইন্ডারে লাগিয়ে দেবো, হলো। আচ্ছা, 4.4-এর অথবাটা 4.4 দেখো কি আছে। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। এফ ইজিক্যাল টু r/2, অর্থাৎ r ইজিক্যাল টু 2f। এই জিনিসটি প্রমাণ করতে দিয়েছে, একই জিনিস বারবার। চলো পরের পেজে 273। এবার আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো, অনেকটা হয়ে গেছে তো। 273 পেজ খুলে গেল। 273-এর 1.6, একটি অবতল দর্পণের সামনে কোথাও কোনো বস্তু রাখলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে। দেখো এক্ষুনি আমি বলেছিলাম বক্রতা কেন্দ্রে যদি রাখি বস্তুর দৈর্ঘ্য, বস্তুর আকার প্রতিবিম্বের আকার কী হয়? এই যে এখানটাতে, কোথায় গো, কোথায় 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 কোথায়, এই যে বক্রতা কেন্দ্রে যদি রাখি বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য একই হয়, তাহলে অবশ্যই সমান আকারের প্রতিবিম্ব কোথায় পাওয়া যাবে স্যার? বক্রতা কেন্দ্রে। অ্যান্সার 1.6-এর এ। তারপরে হয়ে গেল 2.6-তে। চলো 2.6 কী আছে দেখো তো। অবতল দর্পণে মেরু ও ফোকাসের মধ্যে রাখা বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? মেরু আর ফোকাসের মধ্যে রাখা প্রতিবিম্ব, এক্ষুনি আমরা ওই ছকটা পড়েছি, ওখান থেকে দেখলেই বুঝতে পারবে, ছকেই লেখা আছে। আর ছবিটা একটু দেখে নাও, যদি আশা করি ছবিটা যদি দিয়ে রাখি, এই যে ছকটা একটু দেখে নিতে পারো। দেখো মেরু ও ফোকাসের মধ্যে কোথায় গঠিত হবে সেটাও লেখা আছে, প্রতিবিম্বের অবস্থান লেখা আছে না। এই যে এই দেখো, এইভাবে ছবি আঁকতে হয়, সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাবে, আর আলোক কেন্দ্র দিয়ে গেলে, সরি বক্রতা কেন্দ্র দিয়ে গেলে কোনো আলোক রশ্মি যেভাবে যায় সেভাবেই ফিরে আসে। দেখো প্রতিবিম্ব দর্পণের পিছনে, অর্থাৎ দর্পণের যে পাশে বস্তু থাকে তার বিপরীতে, তার বিপরীত পাশে গঠিত হয়। কী হয়? প্রতিবিম্বের প্রকৃতি অসৎ, সমশীর্ষ, বস্তু সাপেক্ষে বিবর্ধিত। ক্লিয়ার? আচ্ছা, তারপর চলো এটা 2.6, 2.6-এর অথবা একটা রয়েছে। উত্তল দর্পণের সামনে 2f দূরত্বে রাখা বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে? দেখো দেওয়া যায় না, উত্তল দর্পণের সামনে 2f দূরত্বে। স্যার উত্তল দর্পণে আপনি যাই নিন না কেন, এই যে হচ্ছে গল্প, বস্তুর থেকে আকারে ছোট হবে, প্রকৃতি জানতে চেয়েছে,
বস্তুর আকার, প্রতিবিম্বের আকার কত হবে এইসব তো জানতে চাইনি। প্রকৃতি কী হবে, সে যাই নিন না কেন তাদের প্রকৃতি একটিই হবে। এই যে এইখানটা একটু পড়বে পজ করে, সে যাই নিন না কেন প্রকৃতি একটিই হবে। অসৎ সমশীর্ষ বস্তুর তুলনায় ছোট, এই লাইনটা, অসৎ সমশীর্ষ বস্তুর তুলনায় ক্ষুদ্র হয়। আপনি স্যার F2F রাখুন, 3F রাখুন, 4F রাখুন, যেই F রাখুন, বোঝা গেল। আচ্ছা, এখানে আর নেই 273 আর নেই, লং কোশ্চেন নেই। 277 পেজে যাই, চলো। 277 1.5, জানি না কেউ দেখবে কি না ভিডিওটা, এত বড় হচ্ছে তো। চাইলে তোমরা শেয়ার করতে পারো আর কি, যাতে মোটামুটি সবাই দেখে, নাহলে খাটনিটা বেকার যাবে। 1.5 277, দেখো গাড়ির ভিউ পয়েন্টার, একই গল্প স্যার। ভিউ পয়েন্টার মানে কি, সেটা অনেক বড়োটাকে ভিতরে দেখতে হবে, তাহলে স্যার উত্তল দর্পণ লাগিয়ে দিব, হলো কি না। তারপরে স্যার 2.6, চলো 2.6 যাই। অবতল দর্পণের একটি ব্যবহার স্যার, আপনি স্যার বলে বলে হাঁপিয়ে গেলাম, বলবো না আর। আচ্ছা, 3.3, এইটা একটা কোশ্চেন দেখলাম, এটা 3-এর দাগে দিয়েছে গ্রুপ সিতে। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো F=r/2, স্যার বলারই দরকার নেই, আপনাকে অনেকবার বলে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তারপরে 3.3-এর একটা অথবা আছে, অবতল দর্পণ দ্বারা আকারে বড় অসৎ বিম্ব। অবতল দর্পণ আকারে বড় অসৎ বিম্ব, স্যার কোথায়? এই যে স্যার, এই যে অসৎ বিবর্তিত চিত্র সহ ব্যাখ্যা করো। তার মানে কি, আমাকে এই ফোকাস ও মেরুর মধ্যে চিত্র সহ ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে স্যার। এই যে দেওয়াই আছে, এখানে দেখো না, দেওয়াই আছে তো, এই যে বোঝাতে পারলাম, একই গল্প স্যার। এই যে ফোকাস আর মেরুর মধ্যে অসৎ বিম্ব পেয়েছি আকারে বড়, তাহলে কোথায় হবে চিত্র সহ ব্যাখ্যা করে দিতে হবে, কেমন ছবি হবে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে হয়ে গেল, এটাও কমপ্লিট হয়ে গেল। পরের পেজটাতে কোনো কোশ্চেন দেয়নি, পরের স্কুলটা 279, একদম 283-তে যাবে, কেমন? সরি, হ্যাঁ 279-এ কিছু দেয়নি বোধ হয়, হ্যাঁ 283-তে চলো। গণিপুর শীতলা হাই স্কুল, দেখো ওখানে আছে 1.6, একটি বিন্দু আলোক উৎস। এই যে এই গল্পটা স্যার, এই যে একটি বিন্দু আলোক উৎস অবতল দর্পণে কেন্দ্রে স্থাপিত হলো, ওই দর্পণে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত? হয়ে গেছে স্যার, 180 ডিগ্রি, কাজ শেষ। আরেকবার দেখাবো ছবিটা, এই যে 180 ডিগ্রি। তারপরে 2.6, কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট চাই স্যার, ছোট চাই তো। তাহলে চলো একটু মাথায় খাটিয়ে নিই। দেখো, আগে আমরা সমতল দর্পণ পড়েছিলাম, সমতল দর্পণে অসৎ হয় কিন্তু সমান দৈর্ঘ্য হয়, ছোট বড় হয় না। অবতল দর্পণ লিখি স্যার, অবতল দর্পণে অসৎ হয় কিন্তু দৈর্ঘ্যে বড় হবে, একটাই কন্ডিশন ছিল না, অসৎ হতে গেলে ফোকাস আর মেরুর মধ্যে রাখতে হবে। স্যার উত্তল দর্পণ নিয়ে দেখুন, অসৎও হবে এবং দৈর্ঘ্যে ছোটও হবে, অতএব উত্তল দর্পণে গঠিত হতে পারে এই কন্ডিশনটি। বুঝে গেল অ্যান্সার। আচ্ছা, 2.6 অথবা মোটর গাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? স্যার উত্তর জানা আছে, আবার লিখে দিয়েছি স্যার, উত্তল দর্পণ নয় অবতল দর্পণ। ক্লিয়ার হয়ে গেল? 2.6 অথবা। চলো পরের স্কুল, এই স্কুলে আর বোধহয় নেই, একদম 287 পেজ। আচ্ছা, একটু ইংলিশে দেওয়া আছে, যারা ইংরেজি পড়তে ভয় পাও তার জন্য নয়, কিন্তু কোশ্চেন একই। 1.6 কোশ্চেনের অ্যান্সারটা দেখো, ওই যে 0-180 ডিগ্রি দেখে কী মনে হচ্ছে? কী হবে অ্যান্সারটা? যদি চ্যুতি বলতো তাহলে হতো, এখানে কি বলেছে দেখো, হ্যাঁ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মিনস 180 ডিগ্রি, কাজ শেষ। তারপরে হচ্ছে 2.6 হোয়াট ইজ মিন বাই দ্য পোল অফ সেলফি-রিভলভ? প্রথম কোশ্চেন, স্ফেরিক্যাল মিররের মেরু কাকে বলে? 2.6 করা আছে। আচ্ছা, 3.3-এর অথবাটা যদি ইংলিশ না করতে চাও এখানটা ছেড়ে দিতে পারো। হোয়ার ইন ফ্রন্ট অফ এ কনকেভ মিরর ইমেজ অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট প্লেসড অ্যাট ইনফিনিটি। স্যার ইনফিনিটিতে আছে বস্তুটা,
উইল বি ফর্ম বাই কোথায় তৈরি হবে? তাহলে স্যার ফোকাসে তৈরি হবে। মেনশন ওয়ান ফিচার অফ দিস ইমেজ, মেনশন ওয়ান ফিচার অফ দিস ইমেজ, দেখিয়ে কি হয় করে দিয়েছি যদি তোমাদেরও ইম্পর্টেন্ট লাগে। দেখো বস্তু অসীম দূরত্ব থাকলে কি হবে, পজ করে পড়তে পারো। প্রকৃতিটা নিচেই দেওয়া আছে, ফিচার বলেছে না প্রকৃতি, এই যে সৎ অবশিষ্ট এবং বস্তু সাপেক্ষে অনেক ক্ষুদ্র হবে, রাইট? সরি। আচ্ছা, বোঝা গেল। এটি হবে, এটা তোমাদের পরীক্ষা যদি পড়ে এইভাবে ছবি আঁকতে পারো, দেখতে পারো। তারপরে দেখো 4.4 4.4 দেওয়া আছে ওই যে দ্বন্দ্ব চিকিৎসায় কী ব্যবহার করা হয়, ঠিক আছে? আর দেওয়া নেই, ওই একটা শর্ট কোশ্চেন ছিল আর কি। পরে স্কুলে চলো, ইংলিশ অনেকের অসুবিধা হয়। 290 1.6 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির প্রকাশ দৈর্ঘ্য কত হবে? ভেরি ইজি, একটাই সূত্র স্যার। আচ্ছা, আগের কোশ্চেনটা যাতে অন্য ধরনেরও থাকলে কি করতে হবে স্যার, আমি বলছিলাম না যে ছবি কীভাবে আঁকতে হয়, সেটা পুরোটা দিয়েছি। দেখো, অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে হলে কেমন ছবি আঁকতে হবে। আচ্ছা, বক্রতা কেন্দ্রে হলে দেখো সমান সমান হয়েছে, বক্রতা কেন্দ্রে হলে, বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে হলে স্যার কোথায় হবে? বক্রতা কেন্দ্র থেকে বাইরে হবে, অনেক বড় হবে। যদি পুরো ফোকাসে রাখি তাহলে অসীমে হবে স্যার। মেরু ও ফোকাসের মধ্যে হলে, মেরু ও ফোকাসের মধ্যে হলে সেটা তো আগেই করে দিয়েছি স্যার, সেই ছোটো জায়গাটায়। এই যে মেরু আর ফোকাসের মধ্যে কোথায় গেল? এই যে স্যার মেরু আর ফোকাসের মধ্যে হলো, বোঝা গেল? এই কয়েকটি পেজ ভালো করে পড়ে গেলেই গোলীয় দর্পণ থেকে কোনো কোশ্চেন আটকানোর কথা নয়। আচ্ছা, 1.6 এই যে বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা কি জানি? এই যে কোশ্চেনটা পড়ো না, ওই যে 1.6 কোশ্চেনটা, ওই যে এক্ষুনি যেটা পড়লাম 20 সেন্টিমিটার, তাহলে আমরা কি জানি গো? এ ফিজিক্যাল টু r/2, আর এর জায়গায় বসিয়ে দিয়েছি বক্রতা ব্যাসার্ধ, সেখান থেকে ফোকাস দৈর্ঘ্যটা পেরিয়ে গেছে 10 সেন্টিমিটার। অতএব ফোকাস দৈর্ঘ্য কত হবে? 10 সেন্টিমিটার। ক্লিয়ার? দেখে নিতে পারো পজ করে। আচ্ছা, তারপরে 3.3 অথবা, দেখো 3.3 অথবা কী দেওয়া আছে একটু পড়ো তো। কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 কথার অর্থ কী? দেখো, রৈখিক বিবর্ধন দুভাবে আছে, হয় প্রতিবিম্বের আকার, নাহলে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। আমি আকার দিয়ে বলছি, প্রতিবিম্বের আকার বস্তুর আকার রৈখিক বিবর্ধন সমান। তাহলে রৈখিক বিবর্ধন কত দেওয়া আছে? 2.5, সেটা সমান প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার হয়ে গেল। বস্তুর আকারটা এদিকে গেলে এদিকে কী হয়? গুণ করতে হয়। তাহলে পরের লাইনটা দেখো, প্রতিবিম্বের আকার সমান 2.5 গুণিত বস্তুর আকার। অতএব অর্থ কী? প্রতিবিম্ব বস্তুর আকারের চেয়ে প্রতিবিম্ব বস্তুর আকারের তুলনায় 2.5 গুণ বড়। এটা সহজ একটা কথা স্যার, বোঝা গেছে? অবশ্যই কোথাও সমস্যা হলে কমেন্টে জানাবে, বন্ধুদেরও দিবে, যাতে বন্ধুরা কোথাও প্রবলেম ফেস করে সেটাও সমাধান করে দেওয়া যেতে পারে, তাতে তোমারও সুবিধা আর বন্ধুদেরও সুবিধা, তাই শেয়ার করাটা জরুরি। আচ্ছা, তারপর 3.3 অথবাটা হয়ে গেছে স্যার। পরের স্কুলে চলে যাই। 293 স্কুলে কিচ্ছু কোশ্চেন দেয়নি, 297 একদম ডিরেক্ট উড়ে চলো 297তে। 297 ইংলিশ কোশ্চেন আছে, যাদের যাদের ভালো লাগে দেখো, নাহলে স্কিপ করতে পারো। একই দেখো, 1.5টা দেখেই বুঝে যাচ্ছে এ ফিজিক্যাল টু r/2 হবে, বি অ্যান্সার, কাজ শেষ। চলো, পড়ারই দরকার নেই। 2.7 একটু পড়ে নাও অবশ্যই, যে স্যার মিরর থেকে দিয়েছে তো? হ্যাঁ স্যার, মিরর থেকে দিয়েছে। 2.7 হোয়াট টাইপ অফ মিরর ইজ ইউজ টু ইন দ্য ভিউ ফাইন্ডার অফ মোটর কার? মোটর কারের ভিউ ফাইন্ডার হিসেবে কী ব্যবহার করা হয় স্যার? আমার উত্তল দর্পণ হবে স্যার। এই তো কাজ শেষ, অলরেডি ডান। আচ্ছা, তারপরে 4.5 একই কোশ্চেন, দেখো বাংলা ইংলিশ বলে আহামরি কোনো তফাৎ নেই কিন্তু। ইন কেস অফ কনকেভ মিরর 4.5 পড়ছি, ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার। একই, রেডিয়াস অফ কার্ভেচার মানে বক্রতা ব্যাসার্ধ, আর ফোকাল লেন্থ মানে এফ ইকুয়াল টু r/2। হাজারবার বলা হয়ে গেছে এই গল্পটা, আর এই অঙ্কটা কোশ্চেনটা ভালো করে পড়ে রাখবে। হলো। আচ্ছা, এরপর আর দুটো স্কুল বাকি দিয়েই কমপ্লিট হয়ে যাবে। চলো, 301 পেজ, 1.5 দাড়ি কামানোর জন্য একই গল্প আছে। দাড়ি কামানো কাছে এনে দেখতে হবে অবতল দর্পণ। 2.6 একটি আলোকরশ্মি অবতল দর্পণের কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? স্যার কেন্দ্র দিয়ে বলেছে, কেন্দ্র।
দেখো এই ছবিটা এঁকেছি, একটু ভালো করে দেখার চেষ্টা করো। দেখো লাইটটা কিন্তু কেন্দ্র দিয়ে গেছে, এই একটা লাইট কেন্দ্র দিয়ে চলে গেছে। স্যার কেন্দ্র দিয়ে যেই যাবেন তা অবিলম্বের সঙ্গে কী হবে, 90 ডিগ্রি করে বেরিয়ে যায়। তাহলে 90 ডিগ্রি করে বেরোনো মানে এখানে যদি অবিলম্ব টানি, তার সঙ্গে অবিলম্বের সাথে আলোক রশ্মির অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি। স্যার চ্যুতি কত হবে? 180 ডিগ্রি। তিনটা মাথায় রাখবে। আচ্ছা, তারপরে একদম 4.4-এ চলো। 4 অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। 3 নাম্বার। অবতল দর্পণ বললে অবতল দর্পণ দিয়ে লিখবে, উত্তল দর্পণ বললে উত্তল দর্পণ দিয়ে লিখবে, কোনো দর্পণ না বললে যেই দর্পণটা ভালো করে প্র্যাকটিস করেছো সেইটা দিয়ে লিখবে। ক্লিয়ার? লাস্ট, একদম লাস্টে চলে যাচ্ছি। লাস্ট স্কুল হচ্ছে আমাদের দমদম কিশোরী ভারতী হাই স্কুল। দেখো শর্ট কোশ্চেন কিছু দেয়নি, একটা লং কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে 4.5-এ আছে, পেজ নাম্বারটা হচ্ছে 307। অবতল দর্পণ দ্বারা একটি বিস্তৃত বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো বিস্তৃত বস্তুর বলেছে, আর বিবর্ধিত অসৎ বিম্ব গঠন। দেখো বিস্তৃত বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব গঠন অবতল দর্পণ, সেই একটি ছবি স্যার, একটি ছবি। এই যে সেই ছবিটি, দাঁড়ান একটু দেখিয়ে দিই। এই যে অবতল দর্পণ দেখতেই পাচ্ছ, এই যে বিস্তৃত অসৎ বিম্ব, একটি অসৎ বিম্ব হয়, এটাই একটা ছবিতেই চিত্রসহ ব্যাখ্যা করতে হবে। কীভাবে গেছে, কীভাবে এঁকেছে, এটাই লিখবে। কোথায় তৈরি হবে দিতে পারলেই কিন্তু সুন্দর তোমরা বোধহয় 3 নাম্বারের, 3 নাম্বার পেয়ে যাবে। এই হলো গলীয় দর্পণের সমস্ত কিছু। অবশ্যই লাইক করতে পারো যদি ভালো লাগে, আর শেয়ারটা চাই যাতে বুঝতে পারি যে আসলে এই জিনিস এই ধরনেরটা নিড আছে না নেই। যেহেতু চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক কম, তাই শেয়ারের উপর ডিপেন্ড করছে যে বানাবো না ভিডিও আর বানাবো না। ওকে চলো, থ্যাংক ইউ, টাটা।